শামীম হাসান সরকারদের বিচার হয় না। আমার শরীর নিয়ে যে কথাগুলো বলছে 10 মিনিট ধরে, 40 মিনিট আমার সাথে সেক্স করবে, 40 মিনিট আমি তার ঠাপাবো, কতক্ষণ করতে পারে আমি দেখবো। আমাকেও সেম এরকম করে দেখাইছে। আজমপুরের আনোয়ারের মাল 2-3 হাজার টাকার এরকম হাজার মাগিল খানকি লাগাই এসে আমি আজকে 2 সপ্তাহ হলো বিয়ে করছি। এগুলো তো ধর্ষণেরই হুমকি স্বরূপ। সে যেভাবে শাউট করছে, সেটা কুকুরের মতো ব্যবহার করছে, একটা জানোয়ারের মতো, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। সে একটা সাইকো, মানসিক বিকারগ্রস্ত লোক। তো ওই সম্মানটা বাদ দিয়ে কাজ করার ইচ্ছে নেই। ও তো আমার সাথে না, ও আরো অন্যান্য আর্টিস্টদের সাথেও করছে। শামীম হাসান সরকারেরও ভুল হয়। সে তখন বলে যে এই সামনের থেকে যে খানকির পোলাটা সবুজ শার্ট পরা, লাল শার্ট পরা, ওরে সরা। ওই ছেলেটাকে খানকির ছেলে বলছে, তাও ওই ছেলেটা কোনো প্রতিবাদ করতেছে না। সামান্তা পারভেজ আমার পক্ষে কেন বলবে? সামান্তা পারভেজ হচ্ছে শামীম হাসান সরকারের জান। হুট করে থাইল্যান্ড কেন চলে যায় এটা আমরা সবাই জানি। যাদের স্বার্থ হাসিল হয় নাই, হয়তো আমাকে কুপ্রস্তাব দিছে, আমি রাজি হই নাই, তারা আমার বিপক্ষে আছে। উনি যে নেশা করে, উনি তো সেটা নিজেই বলছে। টিকটক, রিলস সব মেয়েরা, সব আর্টিস্টরা শুটিং এ গেলে করে। শামীম হাসান সরকার, তার একটা অবস্থান আছে, তার পক্ষে তো যাবে, তার ডেট তো লাগবে, তার একটা ভিউ আছে। প্রিয়াঙ্কা একটা গেলে 1000টা আছে। এই ডিরেক্টর রোশান হলে আমি পড়বো, একটা সিন্ডিকেটের মধ্যে পড়ছি। অমুকের মাল, এদের কাজই হচ্ছে মিডিয়াতে লাগানো। আমার 4 তারিখ উত্তরা দোলন চাপায় শুটিং ছিল। 4 তারিখের পর আবার 5 তারিখ আমাকে কাস্টিং করা হয়েছে। 4 তারিখও শামীম হাসান সরকার ছিল, 5 তারিখও শামীম হাসান সরকার ছিল। তো 5 তারিখের ঘটনাটা বলি, যেহেতু ঘটনাটা সেদিন ঘটছে। 5 তারিখ সকালবেলা থেকে সবকিছু ঠিকঠাকই চলতেছিল। ওখানে আমাদের আর্টিস্ট ছিল হচ্ছে বাবা ক্যারেক্টার করেন দিলু নামের একজন ছিল, তারপর নূরে কাঞ্চন ভাইয়া, শামীম হাসান সরকার, আমি, সামান্তা পারভেজ, আমরা হচ্ছে এই কয়েকজন আর্টিস্ট। তো 5 তারিখ সকাল থেকে সিন একটার পর একটা চলছিল ভালোই। শামীম হাসান সরকার আসার পর দুপুরবেলা শামীম হাসান সরকারের সাথে আমার একটা সিন, আমি, সামান্তা পারভেজ, শামীম হাসান সরকার আর হচ্ছে বাবা, এই 4 জনের আমাদের একটা সিন। সামান্তা আপু পড়ে যাবে, আমি ওনাকে ধরে নিয়ে যাব, এরপর আমি ফিরে এসে একটা বরফের বাটি নিয়ে যাব। আমি ওই সিনটা যখন সামান্তা আপুকে নিয়ে গেলাম, প্রথমবারই একটা ভুল হয়েছে, সেটা শামীম হাসান সরকারের কারণে। উনি প্রথমবার বললো যে আমি ভুল করে ঢুকে গেছে একটু পরে, যেটা বেসিক্যালি সিনে হয়, একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, আগে পরে হয়ে যায়। এরপর ভাবা হয়তো ঢুকে গেছে সিনে, বলতেছে এটা পরে। এরপর সেম ভাবে আমারও একটা ডায়লগ ডিরেক্টর এর আগে ব্রিফিং করে দিছিল। ডায়লগটা যেহেতু নাটকটার নাম ছিল জিনের বাচ্চা, একটা ডায়লগ ছিল এরকম যে একটা বস্তিতে একটা লোককে জিনে ধরছে, তাকে বটগাছের উপর ঝুলায় রাখছে, 100 হাত তাল গাছ, একটা এরকম একটা ডায়লগ ছিল। ওইটার সাথে আমি গুলিয়ে বট গাছের জায়গায় তাল গাছ বা তাল গাছের জায়গায় বট গাছ, এরকম কিছু একটা আমি ভুল করছি। ভুল হলো, সেটা স্বাভাবিক, আর্টিস্টদের ভুল হয়, সবার হয়। শামীম হাসান সরকারেরও ভুল হয়। শামীম হাসান সরকারের যখন ভুল হয় ক্লোজ শট দিতে, সে তখন বলে যে এই সামনের থেকে যে খানকির পোলাটা সবুজ শার্ট পরা, লাল শার্ট পরা, ওরে সরা। ওইটা বলতে পারি, কিন্তু আমার যখন ভুল হয় তখন সরি ভাইয়া, আবার দিচ্ছি ভাইয়া, কারণ আমার অবস্থানটা ওই জায়গায়। আমি চাইলেও এবার বলতে পারবো না, আমি এটাই বলবো যে আমার ভুল হয়েছে ভাইয়া, সরি, আবার দিচ্ছি। তিনি তখন হুট করে রেগে গেলেন। হুট করে রেগে গিয়ে প্রথমে তিনি বললেন যে এটাকে কেন আনা হয়েছে, আমি এটাকে কালকে থেকে ফলো করতেছি, রিলস ভিডিও বানাচ্ছে, টিকটক বানাচ্ছে, অথচ আমি টাকা কামাচ্ছি ফেসবুক আইডিতে রিলসের জন্য, আমার কাজে মনোযোগ নেই। 2-3 হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম, বাল ফালাইতে এখানে আসছে, অনেকগুলা বাজে ল্যাঙ্গুয়েজ। 10 মিনিটের মতো আমাকে ঝাড়ছে। আমি আপনাদেরকে 2-1 মিনিটের ডায়লগগুলা বলতেছি। সে আমাকে এরকম বলছে যে আজমপুরের মাল, ও একটা লোকের নাম নিয়ে বলছে, যে লোকটা 4 তারিখে ছিল, আনোয়ার হোসেন নামে একটা লোক, তার সাথে আমি কোনো রিলস টিকটক বানাইনি। সে সিনিয়র একজন আর্টিস্ট, আমার বাবার বয়সী একজন লোক। ওই আনোয়ার, উনি আমাকে বলছে যে আমার একটা প্রডিউসার আছে, আমি একটা নোয়াখালীর নাটক বানাবো, যেহেতু তুমি নোয়াখালীর ভাষাটা পারো, সো হচ্ছে তুমি আমাকে নোয়াখালীর ভাষায় 2-1টা লাইন বলো। দেন আমি তাকে নোয়াখালীর ভাষায় 2-1টা লাইন বলি, দ্যাটস ইট। এটাই, তাও বা দোলন চাপার ছাদে সেখানে সিসিটিভি ফুটেজে সেটা পাওয়া গেছে একটুখানি। উনি এটা বললো যে আজমপুরের আনোয়ারের মাল, তা মেয়েকে যখন 10টা 30টা গালি দেওয়া যায়, কতটা মনে থাকে বলেন, কতটা বলা যায়। এরপরে বললো যে অ্যাক্টিং পারে না, আগে আমার কাছে পাঠাবা, 40 মিনিট আমার সাথে সেক্স করবে, 40 মিনিট আমি তার ঠাপাবো, কতক্ষণ করতে পারে আমি দেখবো। আমার দিকে তাকায়, আমার সামনে এরকম করে হাতে, মুখে, অঙ্গভঙ্গিতে, মুখে অশ্লীল ভাবে বসছে। তারপরে বাড়ি দিয়ে বলতেছে যে 2-3 হাজার টাকার এরকম হাজার মাগিল খানকি লাগাই এসে আমি আজকে 2 সপ্তাহ হলো বিয়ে করছি। অমুকের মাল, এদের কাজই হচ্ছে মিডিয়াতে লাগানো। কারণ উনি তো আসলে ওভাবেই উঠে আসছে, ওভাবেই নায়িকা বানাইছে, ওভাবে করে আসছে।
আমি আমি জানি না যে আমাদের সব আর্টিস্টরা কি এভাবে নোংরাভাবে মিডিয়াতে কাজ করে কিনা, উনি হয়তো করায় বা করে, এই জন্য উনি এই ভাষাগুলো আমাকে বলছে। আমার আসলে ওইখানে পরিস্থিতি এরকম ছিল, আমার বলার মতো মানে ওই জায়গাটা ছিল না, যেহেতু সামান্তা পারভেজ ওখানে বসা একটা মেয়ে, সে কোন প্রতিবাদ করে নাই, আমার ডিরেক্টর ওখানে বসা, লাইটের লোক থেকে শুরু করে প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সেখানে ছিল, প্রত্যেকটা ছেলে মানুষের সামনে আমি একটা মেয়ে। আমি তখন আমার যত সাহসী হই না কেন আমি তখন পারতেছিলাম না, যেহেতু আমি আমার সিন পরে প্রথম দিকের কথাগুলো আমি নিতে পারছি, লাস্ট কথাগুলো যে সেক্সুয়াল যে কথাগুলো, হ্যারাসমেন্ট যে কথাগুলো আমাকে বলছে ওগুলো আমি কান্না করে দিছি, কান্না করে দিয়ে আমি পরে ওখান থেকে ভেতরে চলে আসছি। আসার পর ভেতরে সবাই বলতেছিল যে এটা তোমার সাথে ঠিক হয়নি, কিন্তু সামনে কেউ প্রতিবাদ করতেছে না, বলতেছে দেখো আমরা পরিস্থিতি শিকার, আমরা যদি তোমার পক্ষে বলি তাহলে তো আমাদের কাজ থাকবে না, আমরা কাজ পাবো না। এটা আসলে খুবই স্বাভাবিক বিষয়। আমার মতো একটা প্রিয়াঙ্কার ডেট না থাকলে 30,000 প্রিয়াঙ্কা আছে মিডিয়াতে, 30,000 প্রিয়াঙ্কা, 1 লাখ প্রিয়াঙ্কা ঢাকা শহরে আছে, অ্যাভেলেবেল পাওয়া যাবে। কিন্তু হচ্ছে শামীমা শান্ত ভিউর একটা জায়গা মোটামুটি করছে, তার নাটক পাবলিক দেখে, এখন তার যদি ডেট না পায় বা তার একটা অবস্থান আছে সেটা তো আমার নাই, সো হচ্ছে তার পক্ষে কথা বলবে, নাহলে তো এদের রিজিক চলে যাবে, এরা তো কাজ পাবে না। না হলে নূরে কাঞ্চন ভাই আমাকে বলতেছে যে তোমার সাথে এটা ঠিক হয় না, কিন্তু এখন যদি ওনাকে ডাকা হয় বলার জন্য উনি বলবে যে আসলে আমি এগুলা ব্যাপার বল, স্বাভাবিক, আমি ওনাকে এটা দোষ দিচ্ছি না, আমি হলে হয়তো বা আমিও বলতে পারতাম না। ধরেন আমার একটা ডিরেক্টরের সাথে ভালো সম্পর্ক, উনি একটা খারাপ কিছু করছে আমাকে বলতে বলছে, আমি সেখানে ছিলাম না বা ছিলাম, আমিও তখন একটু ইয়ে করতাম, এটা স্বাভাবিক। এরপর আমি অনেকক্ষণ কান্নাকাটি করছি, তার অ্যাসিস্ট্যান্টরা আমার হাত পা কাঁপছিল, আমি প্রায় ঘুরে পড়ে যাচ্ছিলাম, তারপরও তার অ্যাসিস্ট্যান্টরা আমাকে বুঝায় শোনায় পানি খাওয়ায় আমাকে সিনে নিয়ে গেছে, কারণ আমি মরে যাই, আমার ইজ্জত চলে যাক, আমাকে অপমান করা হোক, তাদের কাজটা তো হাসিল হইতে হবে। কিন্তু আমি চাইলে সেখানে সিনক্রিয়েট করতে পারতাম, চিল্লাচিল্লি করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি করিনি কেন? কারণ আমি একটা কাজ পাগল মানুষ, আমি কাজের জন্যই ওখানে গেছি, এত কিছু হয়েছে তারপরে সহ্য করে থেকে আমি আমার সিনটা শেষ করছি। এরপর হচ্ছে আসি শামীম হাসান সরকারের লাইভের কথা। প্রথমত যাদেরকে নিয়ে লাইভ করছে, মা ক্যারেক্টারের যে সেলি হাসান মা, উনি ছিলেন না, সো আমি ওনাকে নিয়ে কোনো কমেন্টস করতে পারবো না। পাশে আরেকটা মেয়ে বসা ছিল, উনিও ছিল না, সামান্তা পারভেজ ছিল। এখন সামান্তা পারভেজ আমার পক্ষে কেন বলবে? সামান্তা পারভেজ হচ্ছে শামীম হাসান সরকারের জান, ব্রো। এখন তারা হচ্ছে একে মানে আজকে অনেক দিনের দীর্ঘদিনের তাদের সম্পর্ক, তারা একসাথে কাজ করে, কো আর্টিস্ট। আমি মাত্র নতুন একটা মেয়ে তাদের টিমে গেলাম, কেন আমার পক্ষে বলবে বলেন? যদি তার পারিবারিক শিক্ষা থাকতো, সে যদি কোনো কিছু তোয়াক্কা না করতো, এখন এটা করে না অনেকে, স্বার্থপর আমরা সবাই, দিন শেষে এটা করে না। সামান্তা পারভেজ কেন করবে? সো তবু একটা মেয়ে হিসেবে যদি ওরকম ভালো ক্যারেক্টারের কোনো মেয়ে হইতো, অন্তত এটুক বলতো যে না শামীম এরকম বলছে, এটা অন্তত বলতো। সে একদম অস্বীকার করছে, এবং সে অস্বীকার করে কি লাভ হবে? সত্য তো সত্য। এরপর শামীম হাসান সরকারের যে ইউনিট সেটের পুরোটা বললো, এখন ওই সেটে যদি আমিও থাকতাম, আরেকটা মেয়ের সাথে যদি ঘটনা ঘটতো, আমিও হয়তো সেখানে দাঁড়ায় থাকতাম। এটা খুব সিম্পল ব্যাপার, ওখানে দাঁড়ায় থাকতাম। এমন না যে সবাই সেখানে ভাষণ দিছে, পেছনে তার পেছন সাইডে দেখবেন একটা ছেলে দাঁড়ানো, ওকেও সিন চলাকালীন তার ক্লোজ শট বলেছে, সে তাকে গালাগালি করছে, এই খানকির পোলাটারে সরা। শুধু ওই ছেলেটাকে না, আরো 3টা ছেলেকে গালাগালি করছে, যে সবুজ শার্টের পরা মাথা চোদ, খানকির পোলা, এই শব্দগুলো সে সারাটা দিন শুটিং এ ইউজ করছে। সে বলছে আমি টিকটক করছি, টিকটক, রিলস, তারপর হচ্ছে ভিডিও, সব মেয়েরা, সব আর্টিস্টরা শুটিং এ গেলে করে, কিন্তু আমিও করি। যখন পুবাইল গাজীপুর শুটিং এ আমার যখন সিন থাকে না, তখন আমিও টুকটাক করি, কিন্তু সেদিন আসলে আমি করিনি। কেন করিনি? সময় পাইনি, কারণ আমার একটার পর একটা সিন ছিল। আমি অমনোযোগী ছিলাম না, বরঞ্চ আমি টায়ার্ড ছিলাম, কারণ আমি অনেক পাকাপোক্ত আর্টিস্ট না, আমি মাত্র আমার 3 বছর ক্যারিয়ার, আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করছি। সো সেই জায়গায় আমার অনেক ভুল হওয়ার কথা ছিল, তাও আমি সকাল থেকে পর একটার পর একটা সিন করতেছি। আমি একটু আমার যে ডিরেক্টর, অনেক বড় ডিরেক্টর, সবাই জানে, তার সেটে গিয়ে আমি কিছু করব সে সাহস আসলে আমার নাই। আমি তো তাকে শিক্ষক মানি, তাকে অনেক রেসপেক্ট করি, সে জায়গাটা রাখেনি, সে ডিরেক্টর, তার সামনে কিছু করার আসলে সাহস নাই। সো আমি টিকটক করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার অডিয়েন্সকে আমি বলতেছি, আপনারা প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি সেদিন কোনো টিকটক করিনি। আমি 4 তারিখে ওই আনোয়ার হোসেনের সাথে একটা ছোট রিল, সে আমাকে বলছিল করছি একটা, সেটার জন্য যদি আপনারা আমাকে জেল ফাঁসি দেন, আপনারা বলেন একটা ছোট রিল, তাও আমার তখন সিন চলাকালীন না, এমন না যে আমার সিন চলাকালীন আমি এটা করতেছি, আমার সিন নাই, ওখানে উপরে পোস্টারের শুট চলছে, আমার সিন আরো পরে, ফ্রি ছিলাম, লাঞ্চের পরে, ওনার অনেক রিকোয়েস্টের পর আমি মানে নোয়াখালী ভাষায় 2টা ডায়লগ বলছিলাম,
এটাই তো হচ্ছে 5 তারিখে কিচ্ছু করিনি। 5 তারিখে আমি আমার কল টাইম ছিল 9:30, আমি 9টার আগে সেটে চলে গেছি। আমি এতটাই কাজ পাগল, আমার যেটা পেমেন্ট সেটার থেকে 500-1000 টাকা গাড়ি ভাড়া চলে গেলেও আমি আমার কল টাইমটা মিস দিই না। ওরা বলুক যে আমি আমার কল টাইমটা মিস দিছি কিনা, আমি আগে চলে গেছি, একটার পর একটা আমার সিন হয়েছে। সো আমি অনেক টায়ার্ড ছিলাম। এরপর আমার ডিরেক্টর বলতেছে আল্লাহর উপর ছেড়ে দিতে। আসলে আমরা তো সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিই, কিন্তু আল্লাহ তো আমাদেরকে হাত পা সবকিছু দিছে, বিবেক দিছে, যেটা আপনাকে দেয় নাই। শহীদুল নবী ডিরেক্টর আপনাকে বিবেক দেয় না। আমি জানি আমার পক্ষে কেউ নাই, কেউ থাকবে না। কেন থাকবে কেউ? আমি তো কোনো মা ক্যারেক্টারের মাকে কাজ দিতে পারবো না। যারা আমাকে বেয়াদব বলতেছে, আমার চোখের পানিটাকে মিথ্যা বলতেছে, আমার এই চেহারার হালটাকে মিথ্যা বলতেছে, আমি নাকি ডুপ্লিকেট কান্না করতেছি, আমি নাকি অ্যাক্টিং করতেছি, এই যে আমার চোখটা এইরকম করে আমি অ্যাক্টিং করে করছি, এটা আমি মেকআপ করে আসছি আমি, তাই আমার চোখটা এরকম হয়ে আছে। তারপর আমার বিপক্ষে যারা মানে বলতেছে, কিছু কিছু পার্সন আছে যাদের স্বার্থ হাসিল হয় নাই, হয়তো আমাকে কুপ্রস্তাব দিছে, আমি রাজি হই নাই, তারা আমার বিপক্ষে আছে। আর শামীম হাসান সরকার, তার একটা অবস্থান আছে, তার পক্ষে তো যাবে, তার ডেট তো লাগবে, তার একটা ভিউ আছে। প্রিয়াঙ্কা একটা গেলে 1000টা আছে। তো আমি প্রিয়াঙ্কা হয়তো কালকে থেকে কাজ পাবো না। আমার একটা কাজ অলরেডি কি জানে বলে ডেট ক্যান্সেল হয়েছে। আমি জানি আমার পেছন থেকে অনেক কিছু অলরেডি শুরু হয়ে যাচ্ছে, আমাকে বাদ করে দেওয়ার জন্য বলা হচ্ছে। এই ডিরেক্টর রোশান হলে আমি পড়বো, একটা সিন্ডিকেটের মধ্যে পড়বো। এমনিতে তো কাজের অবস্থা খারাপ, অবস্থা আরো অবস্থা হবে, হোক সমস্যা নেই। কিন্তু আমি যে একটা মেয়ে, আমার সাথে যে মানে বাজে আমার শরীর নিয়ে যে কথাগুলা বলছে 10 মিনিট ধরে, তো ওই সম্মানটা বাদ দিয়ে কাজ করার ইচ্ছে নেই। আমি এডুকেটেড পারসন, আমি চাকরি করে খাবো, মিডিয়া প্রয়োজনে ছেড়ে দিব। কিছু সংবাদ মাধ্যমে আমি দেখতেছি যে ধর্ষণের অভিযোগ, ধর্ষণ বলতে ওরকম কিছু উনি আমার সাথে করেনি। আমি ওনার নামে মিথ্যা বলবো না, যতটুকু উনি আমার সাথে করেছে আমি ততটুকুই বলবো। উনি আমাকে যে সেক্সুয়াল কথাবার্তাগুলো বলছে, এগুলো তো ধর্ষণেরই হুমকি স্বরূপ নাকি? যে 40 মিনিট আমার সাথে থাকতে বলো, আমি কতক্ষণ পারে দেখবো, আরো নোংরা ভাবে, আমি বলতেছি না, আরো নোংরা ভাবে বলছে। এই যে এই কথাগুলো তো ওটারই মতো, ওইরকমই তো বুঝে, আমি ওইটা বলছি। ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা ছেলে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, আমি নতুন সেখানে, আমি এখানে, সে এখানে। আমি যদি রিয়েক্ট করতাম, সে অবশ্যই আমার গায়ে হাত তোলার মতো পরিস্থিতি। কারণ সে যেভাবে শাউট করছে, সে একটা কুকুরের মতো ব্যবহার করছে, একটা জানোয়ারের মতো, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। সে একটা সাইকো, মানসিক বিকারগ্রস্ত লোক। না হলে সে একটা কোয়ার্টিস্টের সাথে, একটা ছোট বোনের সাথে এরকম ভাষা ব্যবহার করে না। সে আমার ভুল হলে দেখা দিতে পারতো। আমি তো ওনার থেকেও বড় আর্টিস্টের সাথে কাজ করছি। অলরেডি সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা সাংবাদিকের কাছে চলে গেছে। 10 মিনিট যে আমাকে অপমান করা হয়েছে, সেটা অলরেডি ভেতরে ভেতরে প্লাস হয়ে গেছে। কিন্তু কোনো বিচার হবে কিনা আমি জানি না। ডিরেক্টর গিল্ডস বলেন, অভিনয় শিল্পী সংঘ বলেন, যেহেতু আমি সাধারণ একজন মানুষ, শামীম হাসান সরকারের মতো আমার কাছে টাকা পয়সা নেই, পরিচিতি নাই। ওই যে ক্যামেরার ছেলেটা যে বলছিল উনি ইন্টারন্যাশনাল লোক, ওনার সাথে নড়তে যাবেন না, ওই ছেলেটাকে খানকির ছেলে বলছে, তাও ওই ছেলেটা কোনো প্রতিবাদ করতেছে না। কারণ ওর ওই ছেলে হয়ে ওর সেই কলিজাটা নেই, কারণ ও জানে ওর পেমেন্টটা আটকা পড়বে। যেমন আমার পেমেন্ট এখনো পাইনি, দিবে বলছে, যদিও আমি এখনো পেমেন্ট পাইনি। তো সেই জায়গা থেকে হচ্ছে কেউ কোনো ধরনের কিছু করবে না। আমি এখনো পর্যন্ত ওখান থেকে কোনো কিছু পাইনি। আমি অভিযোগপত্র জমা দিয়ে আসছি আজকে নিকেতন গিয়ে। তবে কালকে আমি ওই দরখাস্তটা পিডিএফ করে আমি তানবীর মাসুদ ভাইয়াকে দিছিলাম। সো এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ওনাদের একটু মনে কষ্ট আছে, যেহেতু আমি সংবাদ মাধ্যমে বলছি, ওখানে বিচার দেওয়ার পরও একটু মনে কষ্ট আছে অনেকের। এখন মনে কষ্ট বলতে কি, এর আগেও তো উনি একটা প্রোডাকশন বয়ের মুখে গরম চা মেরে দিছিল, ওনার কি কোনো বিচার হয়েছে? হয় নাই। আসলে শামীম হাসান সরকারদের বিচার হয় না, বিচার হয় হচ্ছে প্রিয়াঙ্কাদের, মানে আমার মতো মানুষদের, যাদের কোনো টাকা পয়সা নাই, পরিচিতির ইয়া নাই, তাদের হয়। আসলে আমি তো শামীম হাসান সরকারের ফাঁসি চাচ্ছি না, বা এটার জন্য আমি ওনাকে কিছু করতে পারবো না। আমি আপাতত আইনি কোনো পদক্ষেপে চিন্তা ভাবনা আসলে করি না। কিন্তু আমার উপর যদি কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের হুমকি স্বরূপ কিছু বারবার আসতে থাকে, আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব। আর আমার বিশ্বাস আছে যে আমার মিডিয়া অঙ্গনের যে মানুষগুলো আছে এখানে, সবাই তো শুয়োর কুকুর না, সব ডিরেক্টর তো নোংরা না, তাহলে আমি 3 বছর কাজ করতে পারতাম না। অবশ্যই এখানে ভালো মানুষ আছে, ওরা অবশ্যই, আমার বিশ্বাস যে ওনারা যেভাবে প্রতিবাদ করতেছে ভেতর থেকে, ফেসবুকে পোস্ট দিয়ে বা প্রকাশ করতেছে কয়েকজন বাদে, ওই কয়েকজন কারা জানেন? যারা আমাকে বাজে প্রস্তাব দিছিল, যা আমি নাম বলতে পারি কিন্তু নাম বলবো না, আমি ওদেরকে ছোট করতে চাচ্ছি না, তারাই হচ্ছে আমার বিপক্ষে। তো যারা মোটামুটি যারা কয়েকজন পক্ষে আসছেন, তারা অবশ্যই কিছু না কিছু একটা করবেন আমার বিশ্বাস। আর যদি না করেন, সবাই তো জানছে
দেখতেছে, সবাই মানুষরাই বিচার করবে ওর। আসলে সে তো সবকিছুই অস্বীকার করছে। সে আমাকে 10 মিনিট ধরে গালাগাল করছে। উনি যদি আমাকে ইংরেজিতে গালি দিয়ে থাকে, আমি সেই ইংরেজিটা বলি না, আমি বাংলাগুলা বলছি। ইংরেজিতে এক লাইনে যদি উনি আমাকে বকা দিয়ে থাকে, সেটা 10 মিনিট কেন সিসিটিভিতে? আর সব থেকে বড় সত্য তো আমি জানি আমার সাথে ঘটনাটা হয়েছে। মিডিয়ার প্রত্যেকটা মানুষ তো খারাপ না ভাই, ও তো খারাপ, ওর রেকর্ড আগে থেকেই খারাপ। ও শুধু আমার সাথে না, ও অনেকজনের সাথে, যে মেয়েরা ফেসবুকে পোস্ট দিচ্ছে, 1000টা মেয়ের সাথে ও এরকম করছে, অনেক মেয়ে ও ইন্টারভিউ দিছে। ও তো আমার সাথে না, ও আরো অন্যান্য আর্টিস্টদের সাথেও করছে। এখন একটা কুকুরের জন্য তো আর সবার কাজ বন্ধ হয়ে যাবে না। উনি যে নেশা করে, উনি তো সেটা নিজেই বলছে। তারপর আপনারা দেখেন নাই 21 মিনিট কত সেকেন্ডের মধ্যে আমাকেও সেম এরকম করে দেখাইছে, এরকম নোংরা ভাবে। আমি অডিয়েন্সদেরকে বলবো শুধু, আপনারা যে আমাকে বারবার বলতেছেন আমি ফেক, আমি ভাইরাল হওয়ার জন্য আসছি, তারপরে শামীম হাসান সরকার বলছে যে ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্য, তারপর সামান্তা পারভেজ বলছে ফেমাস হওয়ার জন্য। আপু, এরকম থাইল্যান্ডে লিড কাস্টিং এ কাজ আমিও করতে পারি। আর কি বলবো, আমি আসলে কাউকে অপমান করতে চাই না, যেহেতু আপনার সাথে আমার পার্সোনালি কোনো নাই, আপনি যেহেতু আমাকে কিছু ওরকম ভাবে এখন আমি বলতেছি না। আমি আসলে নোংরা পথে নাই, আমি ভালো পথে আছি, তো তাই একটু উঠতে কষ্ট হচ্ছে। আপনি দেখবেন যে এটা আপনি কষ্ট করে করে যদি কিছু করেন, তার জন্য একটু সময় লাগে। হুট করে থাইল্যান্ড কেন চলে যায় এটা আমরা সবাই জানি। সব মেয়ে এরকম না, সব আর্টিস্ট এরকম না, সব ডিরেক্টর এরকম না। কিছু কিছু কুকুর আছে, কিছু কিছু কুকুররা এরা ঝরে পড়ে যাবে, এরা থাকবে না।